আমরা একটা অপদার্থ সরকারের গ্যারাকলের মধ্যে পড়ে গেছি। এই অপদার্থ সরকারটাকে আমরাই কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আনছিলাম। অনেক ঘাম ঝরিয়েছি আমি, আমার পরিবার এবং আমরা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারপরে কিন্তু এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক আশা ছিল আমাদের, অনেক স্বপ্ন ছিল। প্রতিদিন আমাদের স্বপ্ন ভেঙে যাচ্ছে একটু একটু করে। এই সরকারের গাড়ের মধ্যে ভূত আসছে, ভূত। জাতীয় প্রেস ক্লাবের এরকম একটি প্রধান সড়কের পাশে আমরা গরিব দুঃখী মানুষরা আজকে প্রায় 48 দিন যাবৎ রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে, মশার কামড় খেয়ে, কত কষ্ট কত বেদনায় এখানে বাড়িঘর পরিবার ছেড়ে আমরা এখানে অবস্থান করছি। আমরা কি সুখে শান্তিতে এখানে অবস্থান করছি? আমাদেরকে সরকারের ব্যর্থতার কারণে আমাদেরকে এখানে থাকতে হচ্ছে। আপনারা সবাই জানেন দেশবাসীরা, আমরা কিন্তু এই সরকার যখন রাষ্ট্রীয় দায়িত্বে আসেন তখন 7 দিন ব্যাপী আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করছিলাম। আমরা বিক্ষোভ সমাবেশ করছিলাম এই প্রেস ক্লাবে। সেই মাসটা ছিল কিন্তু আগস্ট মাস। 24 আগস্ট মাস সরকার গঠন করার 7 দিনের মধ্যে আমরা কিন্তু আমাদের এই প্রাণের এই 2টি দাবি সহ আরো 6টি দাবি, মোট 8টি দাবি নিয়ে আমরা কিন্তু সরকারের কাছে আমরা দাবি করে আন্দোলন সংগ্রাম করছিলাম 7 দিন ব্যাপী। বাংলাদেশের মিডিয়া সমাজ আমাদের বক্তব্য টেলিভিশনে, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে তারা কিন্তু ফলাও করে এটা প্রচার করেছিল। এমনকি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার তার কার্যালয় থেকে এই 8 দফা দাবিতে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তার সরকারের 4টি মন্ত্রণালয়কে লিখিতভাবে নির্দেশ দিয়েছিলেন। 4টি মন্ত্রণালয়কে। সেই সঙ্গে পুলিশের আইজিপিকে উনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন। আজকে প্রায় 1 বছর হতে চলল। আমাদের এই 8 দফা তথা আজকের যে 2 দফা নিয়ে আমরা যে কথা বলছি, একটা দাবিও উনি কিন্তু পূরণ করতে পারেননি, করার চেষ্টাও করেননি ওনার সরকার। আমাদের ইউনূস সরকারের সাথে বা ইউনূস সাহেবের কাছে আমাদের যে বিশ্বাস, আমাদের যে ভালোবাসা, আমাদের যে স্বপ্ন ছিল সেটা চির ধরতেছে। আমরা যতটুকু জানি উনি নির্বাচন দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের একটা প্রশ্ন জনাব ইউনূস সাহেবের কাছে, আপনার সরকারের মধ্যে আমলা আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা নাহলে বুঝতাম হাসিনার লোক। আপনি তো হাসিনার লোক না। আপনার মধ্যে তো কিছু লোক হইলেও আছে না সরকারে যারা হাসিনার লোক না। এরা কেন আমাদের দেখতে আসলো না একটিবার? কেন তারা শুনতে আসলো না একটিবার? দাবি আপনি মানেন না মানেন, আপনি তো আমাদের কথা শুনতে পারতেন, আমাদের কাছে আসতে পারতেন। তার মানে আপনি আরেক স্বৈরাচার হয়ে গেছেন, আপনি আরেক হেডমানার হয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, আপনাদেরকে সমর্থন করে আমরা কি ভুল করেছিলাম? আপনারা চলে যাওয়ার পরে হাসিনা এবং ফ্যাসিস্টরা আমাদেরকে কি করবে? আমি দেশবাসীকে বলতে চাচ্ছি, আমরা যারা ফ্যাসিস্টকে এখান থেকে বিদায় করেছি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভাই। ইউনূসও বুঝি না, সরকারি কর্মচারীও বুঝি না, তারা আপনার আমাদের জন্য কাজ করে না। তারা কাজ করে তাদের ব্যক্তিগত স্বার্থে, তারা কাজ করে তাদের নিজস্ব চিন্তা ভাবনায়। তারা এই দেশের জনগণকে নিয়ে ভাবে না। ভাবলে তো আজকে আমাদেরকে এই রাজপথে দাঁড়াইতে হতো না। এই বিচারের দায়ভার আপনাদেরকে দিলাম, জনগণকে দিলাম, দেশবাসীকে দিলাম, সেই সঙ্গে দিলাম আমাদের দেশের সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের যারা সুধী সমাজ তাদের কাছে। আপনারা কি আমাদের পাশে দাঁড়াবেন না? দুটো কথা বলবেন না? তাহলে আজকে যদি আমার এই কষ্ট করতে করতে আমরা হয়তো দেখা যাবে এক সময় অধৈর্য হয়ে আমাদের
কেউ না কেউ হয়তো এখানে আন্দোলন করতে করতে মারা যাবে। এমনিতে অনেকদিন যাবৎ হাসপাতালে কেউ না কেউ যাচ্ছে। আমরা হয়তো একসময় শুনবেন যে আমরা কেউ না কেউ মারা গিয়েছি অসুস্থতা নিয়ে, অথবা শুনবেন পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছি, কিংবা শুনবেন আমরা মরতে মরতে কয়েকজন পুলিশকে হয়তো মেরেও ফেলেছি। কাজে আমরা কিন্তু আবার 24-এর আলামত গজবের আমরা শুনতে পাচ্ছি। এর দায় এবং দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। সেজন্য আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আপনারা সরাসরি সরকারকে জিজ্ঞেস করুন, সরাসরি সরকারের কাছে যান, কেন তারা আমাদের সাথে এরকম বিমাদাসুলভ আচরণ করছে। আপনারা জানেন বস্তি পুনর্বাসন করতে সরকারের টাকার প্রয়োজন হয় না। আমরা কিন্তু এটা বানিয়ে দেখিয়েছি বাসার ত্যাগ পুনর্বাসন প্রকল্পে। আমরা হাসিনা এই প্রকল্পকে থামিয়ে রেখেছে বিনিয়োগকারী বাস্তবায়নকারী হিসাবে। আমি আব্দুর রহিম আমার প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টিকে তারা কিন্তু একটা চিঠি দিয়ে হাসিনা 10 সালে সমস্ত কার্যক্রম বাতিল ঘোষণা করে। তাহলে 10 সালের পরে এই প্রকল্পের সমাপ্তি কেন হইল না পরিপূর্ণভাবে? কেন তারা মানুষের পুনর্বাসন করতে পারল না? বাংলাদেশ থেকে সকল বস্তুরাটিকে তারা ধ্বংস করতে পারে, তারা করতে পারে না। আজকে আপনাদের কাছে আমাদের নিবেদন, আমরা ক্ষতিপূরণ যেটা পাবো 8,000 কোটি টাকার উপরে সরকারের কাছে ক্ষতিপূরণ পাবো। কলমিলতা বাজারের বিষয় এটা আদালত কর্তৃক নির্ধারিত। আমাদেরকে 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। প্রত্যেকটা আদালতে সরকার মামলায় হেরে গেছেন। এখানে মামলার কোনো বিষয় ছিল না। সরকার চেয়েছিলেন স্বাধীনতার পর আমার এই সম্পত্তিটাকে বেদখল করে আমি শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে দুর্বল করার জন্য। সরকার জানেন যে আমরা আওয়াজ তুললে সরকারের জন্য ভবিষ্যতে রাজনীতি করতে অসুবিধা হবে। সেই কারণে পথের কাঁটা হিসাবে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিলেন সরকার। কিন্তু আজকে জনতা জেগে উঠেছে, প্রত্যেকটা অবৈধ সরকার বিচারের সম্মুখীন হতে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে বলবো, জেলা প্রশাসন ঢাকা কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ক্ষতিপূরণ দেওয়ার কথা আমাদেরকে বারবার বলে যে আমরা দিচ্ছি, দিব, এই তো হচ্ছে, কেউ না করে না। তাহলে এই দেশে কি কোনো সরকার নেই? এই দেশে কি কোনো মানুষ নেই যারা জেলা প্রশাসনকে জিজ্ঞেস করতে পারে, যারা ইউনুসকে জিজ্ঞেস করতে পারে, যারা সরকারের ভূমি সচিবকে জিজ্ঞেস করতে পারে যে আপনারা পেয়েছেন নাকি? কেন এটা সমাধান করেন না? আপনারা কি সবাই নীরব হয়ে থাকবেন? সেই নীরবতা ভেঙে আজকে আমাদের মাঝে এসেছেন আমাদের সাবেক মন্ত্রী সরার মিলন সাহেব, জনাব গোলাম সরার মিলন সাহেব, যিনি জনতা পার্টির এক্সিকিউটিভ চেয়ারম্যান। নীরবতা ভেঙে এসেছেন একই দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।